এই দুইটা চার্টকে এখানে ব্যাখ্যা করে উপস্থাপন করতে হবে, দুইটা চার্টের ইনফরমেশন গুলো এখানে তুলে আনতে হবে এবং দুইটা চার্টের ইনফরমেশন যেগুলো তুলনা করা যায় সেগুলোকে তুলনা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হিটিং এখানে 42%, এটাতে এসে হয়ে গেছে হচ্ছে 15%। ওয়াটার হিটিং এখানে ছিল হচ্ছে 30%, এটাতে হয়ে গেছে 32%। তো এখানে কম বেশ হচ্ছে, আহ এগুলো হচ্ছে আমাদেরকে তুলনা করতে হবে। এখানে একটা সিম্পল আনসার দেওয়া আছে যে দি পাই চার্ট Okay, the pie chart compare the percentages of energy consumed for various purposes and how much greenhouse gas is emitted by an average Australian family. তো এটা হচ্ছে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করেছে যে এই পাই চার্ট দুইটা এখানে এটা দেখায় যে কতটুকু এনার্জি কনজিউম করা হয়েছে বা ভোগ করা হয়েছে বিভিন্ন কাজে, এবং হচ্ছে গ্রিন হাউস হিসেবে কতটুকু এনার্জি বের হয়ে এসেছে। এই দুইটা বিষয় দুইটা চার্টের মধ্যে উপস্থাপন করা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে তারা এখানে প্যারাফ্রেজ করে অনেক ছোট করে ফেলেছে, এই হচ্ছে প্যারাফ্রেজ। ওকে, তারপরে এখানে ওভারঅল একটা উত্তর দিয়ে দিয়েছে, হিটিং অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট এনার্জি কনজাম্পশন, yet the largest proportion of carbon dioxide emitted belongs to water heating. ওকে, এখানে একটা ইনফরমেশন দিয়েছে যে হিটিং যেহেতু সবচাইতে বেশি সময় নিচ্ছে, এখানে এখানে হিটিং দিয়েছে 42%, মানে 100%-এর 42% হিটিং নিয়ে যাচ্ছে। তারপরে বলছে যে এট দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ কার্বন ডাইঅক্সাইড এমিটেড বিলংস টু ওয়াটার হিটিং। আর বলছে দ্বিতীয় পেজে এসে ওয়াটার হিটিং এ সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসছে। তো প্রথম পেজের একটা ইনফরমেশন, দ্বিতীয় পেজের একটা ইনফরমেশন, দুইটাই এখানে এক সেন্টেন্সের মধ্যে তুলনা করেছে। তারপরে গিয়েছে পরের টাতে যে 42% of energy consumed in Australian families used of heating, which is the highest figure on the chart. এখন বলছে যে পুরো চার্ট গুলোর মধ্যে 42% হচ্ছে সবচাইতে বেশি, এটা হিটিং এর জন্য ব্যবহৃত হয়েছে। ওকে, আব্দুর রহিম প্রশ্ন করেছেন যে কিভাবে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করবেন। স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য কিছু টিপস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ট্রাইডটফুলফিল ওয়েবসাইটে গিয়ে পাবেন। আর হচ্ছে স্পোকেন ইংলিশ আইএলটিএস এর যেটা, সেটাতে কিভাবে ভালো মার্ক পাওয়া যায় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটা একটু দেখে নেবে। এখানে বললে সময় অনেক লাগবে। ওকে, তারপরে বলছে যে 42% এখানে ওভারঅল পুরো চার্ট গুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যয় হয়েছে এনার্জি, সেটা হচ্ছে হিটিং। এটাই প্রথমে এখানে হাইলাইট করে দিয়েছে 42%। তারপরে বলছে যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফিগার অন দ্য চার্ট ফলোড বাই দ্যাট অফ দ্য অফ ওয়াটার হিটিং এন্ড অ্যাপ্রক্সিমেটলি 30%। ওকে, ওয়াটার হিটিং সেটা একই চার্টের মধ্যে 30% দেখানো হয়েছে। তাহলে বলছে যে 42% সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে 30%। ইন কন্ট্রাস্ট দ্য ফিগার অফ আদার অ্যাপ্লিয়েন্সেস মেক্স আপ নিয়ারলি 50%, দ্য রেস্ট ইনক্লুডিং রেফ্রিজারেশন, কুলিং, লাইটিং, অকুপাই ট্রিভিয়াল প্রপোর্শনস আন্ডার 7% ইচ। ওকে, তারপরে সবগুলো একসাথে দিয়েছে প্রথম পেজে যে কি কি আছে। প্রথম পেজে বলছে যে আদার অ্যাপ্লিয়েন্স, অন্যান্য যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো 15% দেওয়া আছে চার্টের মধ্যে, এবং বাকিগুলো দিয়েছে যে সবগুলো মিলে এরকম একটা পার্সেন্টেজ হতে পারে। তো এখানে শুধুমাত্র কোনটা কয় পার্সেন্ট দেয়া আছে সেটাই এখানে সেন্টেন্স দিয়ে লিখে দিতে হয়েছে, এর থেকে বেশি কিছু লিখতে হয়। তো পার্ট ওয়ানটাই এরকম, শুধুমাত্র চিত্রের মধ্যে কি আছে না আছে সেটাই এখানে লিখে দিতে হবে। খুবই সিম্পল এটা, পার্ট ওয়ান লেখা। তারপরে বলছে ইন টার্মস অফ গ্রিন হাউস গ্যাস রিলিজড, ওয়াটার হিটিং এন্ড আদার অ্যাপ্লিয়েন্সেস আর দ্য মেজর কজেস উইথ অ্যাবাউট 32% এন্ড 28% রেসপেক্টিভলি। এই প্যারাতে এসে দ্বিতীয় যে গ্রাফটা আছে সেটা ব্যাখ্যা করেছে। এই প্যারাতে প্রথম গ্রাফটা কথা বলেছে, এই প্যারাতে দ্বিতীয় গ্রাফটা। তো এখানে কোনটা কত পার্সেন্ট দিয়ে দিছে, প্রথমে সবচেয়ে বেশি ব্যয় করে হচ্ছে ওয়াটার হিটিং, তারপরে আদার অ্যাপ্লিয়েন্স যেগুলো অন্যান্য যন্ত্রপাতি সেগুলো 28% এনার্জি এখানে ব্যয় করে। তো সবচেয়ে বেশি দুইটা প্রথমে বলছে, তারপর বলছে ইন কম্পারিজন দ্য ডেটা অফ হিটিং এন্ড রেফ্রিজারেশন আর লোয়ার স্ট্যান্ডিং এট অ্যাবাউট 50%। তো হিটিং আর রেফ্রিজারেশন এই দুইটা হচ্ছে সবচেয়ে কম, 15%-এর মধ্যে রয়েছে। both cooling and lighting are responsible for the production of 1/10 of total gas emissions। তারপরে বলছে যে কুলিং আর লাইটিং এই দুইটা হচ্ছে 100 ভাগের মাত্র 10 ভাগ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অথবা গ্যাস বের করে। এটা হচ্ছে 10%-এর মতো। তো এই হচ্ছে খুবই সহজ। প্রথমে প্রশ্নটা এখানে লিখেছে প্যারাফ্রেজ করে,
তারপরে দ্বিতীয় এখানে এসে হচ্ছে সবচেয়ে বেশি যেটা আছে দুইটা গ্রাফের মধ্যে, এই দুইটা একসাথে দিয়ে দিছে। তারপরে প্রথম গ্রাফটা ব্যাখ্যা, তারপরে দ্বিতীয় গ্রাফটা ব্যাখ্যা। দ্বিতীয় গ্রাফে কি কি আঁকা আছে এখানে, শুধুমাত্র পার্সেন্টেজ গুলো সেন্টেন্স আকারে এখানে লিখে দিচ্ছে, তার থেকে বেশি কিছু না। এটা খুবই সহজ পার্ট 1-এ লিখা। এটা আমার মনে হয় না এটা 10 মিনিটের বেশি সময় লাগে পার্ট 1 লিখতে। যারা একটু সেন্টেন্স মেকিং করতে পারে সুন্দর করে। তারপরে আমরা পার্ট 2টা আর এখন আর দেখছি না। পার্ট 2 হচ্ছে আহ লম্বা করে লিখতে হয়, সেটা পড়তে অনেক সময় লাগবে। এই হচ্ছে পার্ট 2 এর একটা উত্তর। এগুলো উত্তর কারো প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, এগুলো দিয়ে দেবো। ওকে। তো এই পার্ট 2টা এখানে দেখো কয়টা প্যারা লিখেছে, প্রথমে একটা প্যারা, দুইটা, তিনটা, চারটা, মোট 4টা প্যারা দিয়ে এখানে পার্ট 2 লিখে দিছে। তো মেইন পরীক্ষায় চেষ্টা করবে আরো বেশি প্যারা দিয়ে লেখার জন্য এবং সবগুলো প্যারা বড় বড় করে লেখার জন্য। সবগুলো প্যারার সাইজ অনেকটা সমান থাকতে হবে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর কানেক্টিং ওয়ার্ড বেশি ইউজ করতে হবে। ওকে, আফরিন সুলতানা বলেছেন যে আপনার স্যাম্পল আনসারে যে পার্সেন্ট নাম্বারে দেয়া, বাট আপনি এক্সাম টাইম কিভাবে দিয়েছিলেন? নাম্বারে থাকলে অবশ্যই না নাম্বারে দেব, এখানে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। কোথাও যে প্যারাফ্রেজ করে দেয় এরকম যে হাইয়েস্ট নাম্বার এরকম যদি দিতে, তাহলে তো এরকম প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করে দিতে পারে। তবে নর্মালি পার্সেন্ট দেওয়া আছে 50%, 70%, যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট দিবে। এবং পার্ট 1 এখানে কতটুকু হাই কোয়ালিফাইড ওয়ার্ড ইউজ করেছো না করেছো, মানে একেবারেই যে সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে সেরকম কিছু না এখানে। তো আমাদের গ্রাফটা দেখে সেই গ্রাফটাই এখানে ব্যাখ্যা করতে হবে। শুধুমাত্র প্রশ্ন যেটা দেয়া আছে ইন্ট্রোডাকশন, সেটা প্যারাফ্রেজ করে লিখতে হবে। সেটা সরাসরি প্রশ্নটা লিখে ফেললে এখানে উত্তরে মার্ক কাটা যাবে। ওকে, এই হচ্ছে পার্ট 2 এর একটা আনসার। এরকম আনসার দিলে অনেকটা ভালো মার্ক পাওয়া যায়। এখানে শুধুমাত্র 250 ওয়ার্ডস দিয়ে দিছে। তো 300 এর কাছাকাছি লিখতে হবে পার্ট 2 তে ভালো মার্ক পাওয়ার জন্য। 250 লিখলে মার্ক পাবে অবশ্যই 5.5, এবং ভালো লিখলে 6 দিতে পারে। আর বেশি ওয়ার্ড দিলে কি আরো বেশি মার্ক পাবে। স্পিকিং এর আমরা পার্ট 1 এর একটা আনসার দেখে নেবো এখানে। ওকে, তো এখানে একটা ডেমো আনসার দেয়া আছে। পার্ট 1-এ প্রশ্ন করেছে যে হোয়ার ইজ ইউর হোম। তো হোয়ার ইজ ইউর হোম বলেছে, শুধুমাত্র যদি আমি বলি যে ঢাকা ওর সিলেট ওর চিটাগং, তাহলে আমি মার্ক পাবো না, খুবই কম মার্ক পাবো। এখানে আমার কমপক্ষে 2টা অথবা 3টা সেন্টেন্স ইউজ করে উত্তরটা দিতে হবে। তো এখানে লিখেছে কি যে মাই হোম ইজ ইন এ লাশ এন্ড গ্রিন সাবারবান, ইট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট হাউস উইথ এ বিউটিফুল ফ্রন্ট ইয়ার্ড। এখানে কত সুন্দর করে উত্তরটা দিয়েছে যে আমার বাড়িটা হচ্ছে একটা সবুজাব সাবার্বের মতো। সাবার্ব বলতে বোঝায় মফস্বল শহর। ইট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট হাউস উইথ এ বিউটিফুল ফ্রন্ট ইয়ার্ড। এটার সামনে খুব সুন্দর একটা উঠান রয়েছে এবং এটা খুবই সুন্দর, স্বাধীন, স্বাধীন বলতে খোলামেলা একটা বাড়ি। তো এরকম সুন্দর করে দিতে হয়। যদি সুন্দর করে এরকম নাও পারা যায়, একটু সেন্টেন্স মেক করে দুই একটা সেন্টেন্স বললে এখানে ভালো মার্ক পাওয়া যায়। হুইচ ইজ ইউর ফেভারিট রুম, তোমার প্রিয় রুম কোনটা হোমের মধ্যে? তো বলছে যে ইট ইজ দ্য কিচেন অফ মাই হাউস, দ্য রিজন ইজ সিম্পল, আই এম এ ফুডি এন্ড দ্যাটস দ্য প্লেস হোয়ার মাই হার্ট ইজ এট হোম। তো এখানে খুব সিম্পল উত্তর দিয়েছে যে কিচেন, কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া ভালো পাই এবং হচ্ছে আমি কিচেনে সবসময় থাকি। ওকে, তো এরকমই উত্তর। এখানে বলতে পারতো যে শুধুমাত্র কিচেন বলেই বসে থাকতে পারতো। কিচেন বললেই এখানে কোনো মার্ক পাওয়া যাবে না, এটাকে সেন্টেন্স আকারে বলতে হবে এবং এটার সাথে আরো সাপোর্টিং দু একটা সেন্টেন্স ইউজ করতে হবে। তারপরে বলছে যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম এট হোম, বাড়িতে ফ্রি টাইমটা কিভাবে ইউজ করো। বলছে আই ইউজুয়ালি ওয়াটার দ্য প্লান্টস, ক্লিন দ্য হাউস, আই এনজয় লিসনিং টু মিউজিক হোয়াইল ডুইং অল দিস, ইফ আই হ্যাভ মোর টাইম আই লাভ টু গো ফর এ ড্রাইভ টু। এখানে 3-4টা সেন্টেন্স দিয়ে একটা প্রশ্নের উত্তর দিয়েছে, যদিও এটা পার্ট 1। প্রথম হচ্ছে আই ইউজুয়ালি ওয়াটার দ্য প্লান্টস, ক্লিন দ্য হাউস, আমি গাছে পানি দেই, বাসা পরিষ্কার করি। আই এনজয় লিসনিং টু মিউজিক হোয়াইল ডুইং অল দিস, এগুলো করার সময় আমি গান শুনি। ইফ আই হ্যাভ মোর টাইম আই লাভ টু গো ফর এ ড্রাইভ টু, যদি সময় পাই তাহলে আমি ড্রাইভিং এর জন্য বাইরে যাই, ঘুরে বেড়াতে। তো এখানে কয়েকটা কাজ বলছে যে সে পানি দেয়, ঘর পরিষ্কার করে, তারপরে মিউজিক শুনে, তারপরে হচ্ছে সময় পেলে বাইরে যায়। তো এরকম 3-4টা কাজ, 3-4টা সেন্টেন্স দিয়ে এখানে বলতে হবে। তারপরে হোয়ার ডু ইউ ওয়ার্ক, বলছে যে আই ওয়ার্ক ইন এ রিনাউন্ড প্রাইভেট সেক্টর কোম্পানি, মাই ওয়ার্ক প্লেস ইজ জাস্ট অ্যাবাউট এ 20 মিনিট ড্রাইভ ফর হোম ফ্রম হোম। তো এখানে মূল উত্তরটা হচ্ছে এটা, যে প্রাইভেট সেক্টর কোম্পানি, এটাকে সেন্টেন্স দিয়ে লিখেছে যে আই ওয়ার্ক ইন এ রিনাউন্ড
প্রাইভেট সেক্টর কোম্পানি, তারপর এটার সাথে একটা সাপোর্টিং সেন্টেন্স বলেছে লম্বা হওয়ার জন্য, মাই ওয়ার্ক প্লেস ইজ জাস্ট অ্যাবাউট এ 20 মিনিট ড্রাইভ ফর হোম। এখানে আরেকটা বিষয় হচ্ছে, লম্বা করার সময় অবশ্যই টপিক রিলেটেড উত্তরটা বলতে হবে। এখানে সাপোর্টিং সেন্টেন্স যেটা বলেছে সে, সেটা হচ্ছে তার প্রশ্নের সাথে সম্পর্কিত, যে তার ওয়ার্ক প্লেস থেকে এটা 20 মিনিট দূরে। তো এখানে যদি টপিক রিলেটেড সেন্টেন্সরা এমনিতে আলতু ফালতু কথাবার্তা বলা শুরু করে কেউ, তাহলে অবশ্যই সে মার্ক হারাবে। ওকে, তারপর হচ্ছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ওয়ার্ক, কাজ সম্পর্কে তুমি কি পছন্দ করো। মাই ওয়ার্ক অ্যালাউজ মি টু বি ইন্ডিপেন্ডেন্ট ইন মাই প্রসেস, ইট গিভস মি এ কমপ্লিসেন্ট সেন্স অফ সেলফ। ওকে, তো সে কাজের সময় কি পছন্দ করে, টু বি ইন্ডিপেন্ডেন্ট ইন মাই থট প্রসেস, কাজ করার সময় আমি নিজের চিন্তা নিজে করতে ভালোবাসি এবং নিজেই চিন্তা করে স্বাধীনভাবে নিজে কাজ করি, এটা তার সবচেয়ে ভালো লাগে। ইট গিভস মি এ কমপ্লিসেন্ট সেন্স অফ সেলফ, এটা আমাকে নিজের যে একটা সত্তা রয়েছে এটার একটা সেন্স দেয়। তো প্রথমে হচ্ছে এটা উত্তর ছিল, সাথে একটা সাপোর্টিং সেন্টেন্স ইউজ করেছে। তারপরে যদি বলে হোয়াই, তখন হচ্ছে এটা সম্পর্কিত আরো দুই একটা সেন্টেন্স করতে হবে পরীক্ষায়। তো বেশিরভাগ সময় দেখা যায় প্রত্যেক প্রশ্নের সাথে সাথে হোয়াই বলে যায়। তো আগে থেকেই এরকম প্র্যাকটিস করতে হবে যে হোয়াই বললে আমি এইটার সাথে আর কি উত্তরে এড করতে পারবো, তখন হচ্ছে মেন পরীক্ষায় সেগুলো সাহায্য করবে। ওকে, এই হচ্ছে আমাদের স্পিকিং এর। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাটে অথবা হচ্ছে কলে এড হয়েও প্রশ্ন করতে পারো, আনমিউট করে। Okay, if anyone don't have any question, we can close this.